ওনারা যে তথ্যগুলো, যে দাবিগুলো করেছেন, বিধায়ক আইনসভার প্রতিনিধি, কেউ যখন বিধায়ক হন, জনপ্রতিনিধি হন, তাকে সংবিধানের শপথ নিতে হয়, এবং সংবিধানের শপথ নিয়ে যদি ফলস সই কেউ করে তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে ওরা দলের প্রতীকে নির্বাচিত বিধায়ক, দলনেত্রী ওদের নমিনেশন দিয়েছেন। তাই এটা নৈতিকতার জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই এটা বলতে পারে যে ওরা আগে দলকে কি জানিয়েছিল। এটা বলার একটা নৈতিক জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিতভাবে থাকবে। কিন্তু তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে ওরা দলকে জানিয়েও করেছে বা না জানিয়েও করেছে, তাহলে ওরা যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলো তো অযৌক্তিক নয়। যে 6 তারিখের মিটিংয়ে যেই বিধায়করা উপস্থিতি হননি তাদের নাম করে সই হবে কেন? এবং 6 তারিখের মিটিংয়ে তো পরিষদীয় দল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো রেজলিউশন হয়নি। 6 তারিখের মিটিংয়ে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম তিনি তার বাড়িতে ছিলেন। মহেশতলার বিধায়ক দুলাল দাসের ছেলে সুভাষিস দাস তিনি উপস্থিত ছিলেন না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের দাপুটে নেতা মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী মধ্য হাওড়ার অরূপ রায় তিনি উপস্থিতি ছিলেন না। তাহলে তাদের হয়ে সইটা করলো কি? এটা তো সরাসরি একটা ক্রিমিনাল কনস্পিরেসি। যে বিধায়ক উপস্থিত নেই তার নামে বিধায়ক হিসেবে সই করে দেওয়া, শুধু তাই না, সেই সইটা যাচ্ছে বিধানসভা স্পিকারের কাছে, যেই সইয়ের ভিত্তিতে বিরোধী দলনেতা নির্বাচিত হবেন। আমার প্রশ্নটা এখানেই যে বিরোধী দলনেতা হতে গেলে 30 জনের সই লাগে, সেখানে 50, 60, 65, 70 জনের সই করানোর দরকার কি? যারা উপস্থিত নেই তারা উপস্থিত নেই সেদিনকে। এই যে বাইপাস করার প্রবণতা, আমি যা খুশি তাই করব প্রবণতা, শাসনে যতদিন ছিলাম ততদিন যেহেতু রাষ্ট্রযন্ত্র আমার হাতে, তাই সেই প্রশ্ন তোলার জায়গা ছিল না। কিন্তু আমি শাসন থেকে সরে গেছি, কিন্তু আমার মননে এখন আমি শাসক, তাই আমি যা চাইবো তাই করবো। এটা তো কালীঘাট মিলন সমিতি ক্লাব নয়, এটা পশ্চিমবঙ্গ বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য রাজনীতিবিদ। এটা তো কোথাও শোভনদেব চট্টোপাধ্যায়কে অসম্মান করা হবে। শোভনদেব চট্টোপাধ্যায় তো চাননি যে এভাবে তঞ্চকতার আশ্রয় নিয়ে বিরোধী দলনেতা হতে। আমি যতটুকু শোভনদাকে চিনি, শোভনদা এটা কখনো চাইতে পারেন। তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখটা পোড়ানো হলো, দলের মুখ তো পুড়লই। কে বা কারা এই বুদ্ধিটা দিল যে বিধানসভায় যাচ্ছে চিঠি, সেই চিঠি জবের ডেটে রেজলিউশন হচ্ছে, সেই ডেটে বিধায়করা যারা উপস্থিত নেই তাদেরকে দিয়ে সই করিয়ে নাও। এই চিঠিটা দেওয়ার ফলে বিধানসভায় আরো বিপদে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড থেকে এই চিঠি বিধানসভা স্পিকারের কাছে গেছে এবং সেই চিঠিতে দেখা যাচ্ছে সই জাল হয়েছে। আগামী দিন যদি বিধানসভার স্পিকার এটা লোকসভার স্পিকারকে পাঠান যে আইনসভার ক্ষেত্রে এই রকমের সই জাল করার মিথ্যা এভিডেন্স দিয়ে উনি ক্লেম করেছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী দিন লোকসভায় প্রিভিলেজ মোশন আনতে পারে বিজেপি। বরং এটা করে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ বাড়াবেন। যে বা যারা এই বুদ্ধি দিয়েছেন, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন না অন্য কেউ করেছে, যারাই এই বুদ্ধি দিয়ে থাকুন, এই বাজারেও দলকে ধ্বংস করার জন্য যেটুকু অবশিষ্ট আছে দায়িত্ব নিয়ে সেই কাজটা করছে। আমি আবার বলছি, ঋতব্রত বা সন্দীপন নিশ্চিতভাবে দলের একটা বলার জায়গা আছে। দলের প্রতীকে তুমি নির্বাচিত, নির্দল হিসেবে তো যেত নি, বা মমতা ব্যানার্জির মুখ ছাড়াও যেত না। দলের সাথে একবার কনসাল্ট করা নৈতিকভাবে উচিত ছিল। কিন্তু ওরা যখন বিধায়ক নির্বাচিত হয়েছে, ওরা তো শুধু দলের বিধায়ক নয়, ওর কনস্টিটুয়েন্সি সব মানুষের বিধায়ক। ওরা যারা ওকে ভোট দেয়নি, সিপিএম, বিজেপি কর্মী, নেতা, এমনকি সাধারণ সব মানুষ, তাদের সকলের বিধায়ক। তাদের হয়ে ও বিধানসভায় ওত নিয়েছে, সংবিধানের শপথ নিয়েছে। ওর প্রথম এবং প্রাইমারি রেসপন্সিবিলিটি, প্রথম এবং প্রাইমারি যাকে রক্ষা করার দায়িত্ব, সেটা সংবিধান। এক্ষেত্রে সংবিধান ভুলুণ্ঠিত হয়েছে। সেই কলটা যেটা নিয়েছে সেই কলটা সঠিক কল, কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা নৈতিক জায়গা থাকে যে দলকে একবার জানালে সম্ভবত আরো ভালো হতো। সরাসরি ওখানে না জানিয়ে সেটা নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু ওদের স্টেপ নিয়ে, প্রসেস নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই, কারণ এটা আইন অনুযায়ী পদক্ষেপ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেই সিদ্ধান্তটা মমতা ব্যানার্জির অ্যাপ্রুভাল ছাড়া নিতে পারবেন? ইটস এ কালেকটিভ ফেইলিওর। জয়টা যেরকম কালেকটিভ হয়, ফেইলিওরটা কালেকটিভ হয়। 2021-এর ভোট ছিল নো ভোট টু বিজেপি, 2026-এর ভোট হয়েছে রিজেক্ট টিএমসি। মানুষ তৃণমূলকে সরাতে চেয়েছে, ভোট দিয়েছে।
তাতে কে অভিষেক কে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না। যদি সেটাই হতো, যেই জায়গায় অভিষেকের কোনো সেই অর্থে ছাপ ছিল না, সেই বিধানসভা, এই টালিগঞ্জ বিধানসভা যেখানে বসে আছেন, এখানে অভিষেক ব্যানার্জির কোনো কার্যত সে থাকে না। এখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি এত বড় নেতা, তিনি মমতা ব্যানার্জির ডান খান। মমতা ব্যানার্জি সারাক্ষণ তিনি যা ইনফরমেশন দিতেন, মমতা ব্যানার্জি নিশ্চয়ই তাকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেইভাবে অনেক সিদ্ধান্ত নিয়েছে। এখানে হারলেন কেন? এখানে তো অভিষেক ব্যানার্জি কোনো রোল ছিল না। পাশের কেন্দ্র যাদবপুর হারলেন কেন? আপনি ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্র বললেন, মেনে নিচ্ছি। আপনি রাজ্যের বহু জেলা যেটা সরাসরি অভিষেক ব্যানার্জির অফিস থেকে অনেকটা প্রভাব ছিল, সেগুলো বলতেন, মেনে নিচ্ছি। এগুলো কোন কারণে হারলেন? রাসবিহারীতে কার প্রভাব ছিল? সরাসরি মমতা ব্যানার্জি। ছেড়ে দিল সব। মমতা ব্যানার্জি ভবানীপুরে হারলেন কেন? অভিষেক ব্যানার্জির প্রভাবে হচ্ছে। মানুষ রিজেক্ট করেছে তৃণমূল কংগ্রেসের পাড়ায় পাড়ায় দাদাগিরি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের রিজেক্ট করেনি, নেতাগুলোকে রিজেক্ট করেছে। তার পরিণতি আজকের এই রেজাল্ট। আইপ্যাকের এবার শুনুন, আবারও বলছি, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। দল হেরেছে, মেনে নিতে হবে। দল হেরেছে দলের নেতৃত্বের দোষে, মেনে নিতে হবে। আইপ্যাক বলে দেবে যে প্রার্থী মমতা ব্যানার্জির অ্যাপ্রুভাল ছাড়া কোনো জায়গায় প্রার্থী নির্বাহী হয় না, নমিনেট হয় না। আইপ্যাকের সাজেশন দিতে পারে, কিছু জায়গায় মেনেছে, কিছু জায়গায় মানেনি। মেনেছে সেটাও তো মমতা ব্যানার্জি মেনেছেন। 294টা আসলে তো মমতা দিয়ে প্রার্থী, উনি তো নিজেই বলেছেন। হেরেছে দল, অ্যাকনোলেজ করতে হবে। হেরে ঘুরে দাঁড়াতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধ প্রতিরোধ করতে হবে। যদি পারে দল টিকবে, না পারলে টিকবে না। পরিষ্কার, আমি মানুষ, রাজনীতি করে বড় হয়েছি, রাজনীতিতেই থাকবো। সরকার ভালো করলে, সরকারের ভালো কাজকে ভালো বললে আমাকে যেরকম বিজেপি হতে হবে না, খারাপ কাজ করলে ইকুয়ালি সমালোচনা করবো। মাটিতে দাঁড়িয়ে সরকারের ভালো কাজ হয়েছে। চিংড়িহাটার কথা আমি বারংবার বলেছি, 366 মিটার অনাবশ্যক পূর্বতন সরকার আটকে রেখেছিল। এই সরকার দায়িত্ব নিয়ে ভালো কাজ করেছে। আবার একইভাবে যেভাবে হকারদের পেটে নির্বিচারে লাথি পড়ছে, এই চোখের জল কিন্তু ভালো হচ্ছে না। ভালো কাজকে ভালো বলবো, খারাপ কাজের সমালোচনা করবো। আবার একইভাবে তৃণমূল যেরকম সইজাল করেছে, আজকে দল করি বলেই একটা মিথ্যেকে এবং সাংবিধানিক সংকট তৈরি করেছে, সেটাকে নির্ভেজাল ভাবে সমর্থন করতে পারবো না। হ্যাঁ, নিশ্চিতভাবে আবারও বলছি, সন্দীপন বা ঋতব্রতর দলকে একবার জানানো এথিক্যালি উচিত ছিল বলেই আমার অন্তত মনে হয়েছে। কিন্তু ওরা যে কাজটা করেছে কোনো অন্যায় করেনি, ওরা সংবিধানের স্বার্থে কাজ করেছে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সেটাই করা উচিত।